দেখো আজকে যে জিনিসটা হবে সেটা হচ্ছে লোহ ইস্পাত শিল্প, অর্থাৎ আহ, দশম শ্রেণীর ইতিমধ্যে দেখো কৃষিকাজ পর্যন্ত চলে গেছে পড়েছো। আর শিল্প কিভাবে গড়ে ওঠে সেই অবস্থান সংক্রান্ত ধারণা পেয়েছো। এরপর 123 পৃষ্ঠার লোহ ইস্পাত শিল্প সম্পর্কে পড়তে হবে। আগেই বলে দেওয়া আছে লোহ ইস্পাত শিল্প কী ধরনের শিল্প, একটা খনিজ ভিত্তিক শিল্প, অর্থাৎ মাটির নিচ থেকে আকরিক লৌহ যে পাওয়া যায় সে আকরিক লৌহকে মানে পিউরিফাইড করে লৌহ ইস্পাত তৈরি হয় বা লৌহদণ্ড তৈরি হয়। এই যে এই যে ইন্ডাস্ট্রিতে এটা হয় সেই ইন্ডাস্ট্রির নাম কি? লৌহ ইস্পাত শিল্প। এখন লৌহ ইস্পাতের গুরুত্ব বা উপযোগিতা কি, মানে লৌহ ইস্পাত আমরা কি কাজে ব্যবহার করব, মানে তার গুরুত্বটা কি? দেখো, তোমরা দৈনন্দিন জীবনটা একবার খেয়াল করে দেখো, এমন কোনো জিনিসপত্র নেই যেটা লোহার তৈরি নয়। অর্থাৎ দেখো, যানবাহন থেকে শুরু করে ঘরের সুচ আলপিন পর্যন্ত, কৃষিক্ষেত্রের কোদাল ট্রাক্টর নাঙল পর্যন্ত, ঘরের যা কিছু জানলা রড শিক তোমার দরজা, সমস্ত কিছু লোহা। তাই লোহাকে কি বলা হবে? আজ ভারতীয় মানে লোহার যুগ, বর্তমান যুগটা কিসের যুগ তাহলে? লোহার যুগ। এবং আধুনিক সভ্যতাকে লৌহর সভ্যতা এই জন্য বলা হয়, লৌহ সভ্যতা। আরেকটা কথা মনে রাখবে, সকল শিল্পের মূল বা শিল্পের শিল্প বা আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড বা ব্যাকবোন বলা হয় এখানে। কেন বলা হয় শোনো। প্রথম প্রথমটা দেখো, সকল শিল্পের মূল কেন বলা হয়? বলছে সকল শিল্প, যে কোনো শিল্প যদি তুমি গড়ে তুলতে চাও তাহলে শিল্পের জন্য কী চাই? কলকারখানা। আর কলকারখানা মেশিন টুলসগুলো, মানে মেশিন যন্ত্রপাতি, টুলস মানে যন্ত্রপাতি, এগুলো কি দিয়ে তৈরি হবে? লোহা দিয়ে। তাহলে বুঝতে পারছো সকল শিল্পের মূল কেন। ধরো তুমি বস্ত্র বয়ন শিল্প গড়ে তুলবে, তাহলে বস্ত্র বয়ন শিল্পের যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, মানে বস্ত্র বয়ন শিল্পের যেসব কলকারখানা মেশিনগুলো দরকার, সেগুলো কার তৈরি? লোহার তৈরি। তুমি পেট্রোরসায়ন শিল্প গড়ে তুলবে, তার যে মেশিন যন্ত্রপাতি দরকার সেটাও লোহা। তাহলে সকল শিল্পের মূল। আবার ইঞ্জিনিয়ারিং শিল্প তুমি বুঝে দেখো, তুমি ফ্যান তৈরি করো, তুমি ইন্ডাস্ট্রিতে ওয়াগান তৈরি করো, তুমি বগি তৈরি করো, তুমি রেল পাত তৈরি করো, অর্থাৎ তুমি রেল ইঞ্জিন তৈরি করো, যাই তৈরি কেন করো না কেন, মোটর গাড়ি নির্মাণ তৈরি করো, স্কুটার নির্মাণ করো, সবই তো লৌহ ইস্পাতের উপরে নির্ভর। তাই সকল শিল্পের মূল বলা হয়েছে। আর কি দেখো, শিল্পের শিল্প, শিল্পের শিল্প কেন বলা হয়েছে? কারণ এই শিল্পকে দিয়ে আর নতুন শিল্প গড়ে ওঠে। লৌহ ইস্পাত শিল্পকে নির্ভর করে আরও নতুন শিল্প গড়ে ওঠে। যেমন ধরো, লৌহ ইস্পাতের দণ্ডটা নিলে, ইস্পাত দণ্ডটা, তাতে কি করবে? কাটিং করে সেখানে বিভিন্ন মোটর গাড়ি নির্মাণ করতে পারো, লোহাকে নিয়ে স্কুটার তৈরি করতে পারো, লোহাকে নিয়ে সাইকেল, রিক্সা, অটো ভ্যান তৈরি হতে পারে। আবার কি, রেল তৈরি হতে পারে, রেলের পাত তৈরি হতে পারে, তাকে নিয়ে বিভিন্ন পাত তৈরি হতে পারে। পাত মানে এই ধরো তোমার গ্রিল, সুচ, আলপিন, রড তৈরি হচ্ছে কাকে নিয়ে? লৌহ ইস্পাত শিল্পের মেন কাঁচা দণ্ড লোহাকে নিয়ে। তাহলে শিল্পের শিল্প মানে কি? লৌহ ইস্পাত শিল্পকে নির্ভর করে আরও নতুন শিল্পের বিকাশ হয়। সেই শিল্পটা কি শিল্প? ইঞ্জিনিয়ারিং শিল্প। এই ইঞ্জিনিয়ারিং শিল্পে আবার কি? মোটর গাড়ি নির্মাণ শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে তিনটা ভাগ, একটা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, একটা মাঝারি ইঞ্জিনিয়ারিং শিল্প বা ছোট ইঞ্জিনিয়ারিং শিল্প, আরেকটি হলো তোমার বৈদ্যুতিন ইঞ্জিনিয়ারিং শিল্প, মানে বিদ্যুতের ইলেকট্রনিক্স দ্রব্য যা কিছু তৈরি হলো সেটাও দেখো লৌহ ইস্পাতের উপরে নির্ভর করে। ধরো পাখা তৈরি করলে, তাহলে সেখানে কি? লোহা লাগছে। তুমি ঘড়ি তৈরি করবে, সেখানেও লোহার দ্রব্য লাগবে। কি, তুমি কৃষিক্ষেত্রের যন্ত্রপাতি তৈরি করবে, ট্রাক্টর তৈরি করবে, হারভেস্টার তৈরি করবে, কোদাল তৈরি, কাস্তে, তাই তো, কুড়াল, কাঠারি, যাই তৈরি করো দেখো লোহার দ্রব্য। তাহলে সেগুলো আবার ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে। তাহলে দেখো, লৌহ ইস্পাতকে নির্ভর করে কোন শিল্পটা দাঁড়িয়ে আছে? ইঞ্জিনিয়ারিং শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্প বুঝা গেল, যেটাকে বলে পূর্ত শিল্প। এটাকে কি শিল্প বলে? পূর্ত শিল্প। আরেকটা দেখো রয়েছে আধুনিক যন্ত্র শিল্পতার মেরুদণ্ড। আচ্ছা, আমাদের শরীরটা কার উপরে দাঁড়িয়ে আছে বলো তো? হাড়ের উপরে। হাড়গুলো যদি না থাকে, থলথলা মাংসপিণ্ড আমাদের, তাহলে আমরা দাঁড়াতে পারবো? আমাদের মেরুদণ্ডটা সোজা হয়ে আছে কিসের জন্য? মানে আমরা সোজা হয়ে আছি কিসের জন্য? মেরুদণ্ডের জন্য, মানে ব্যাকবোন, মেরুদণ্ড।
তাহলে শিল্পটাকে দাঁড়াতে গেলে ইনফ্রাস্ট্রাকচারে কাকে দরকার? লোহাকে দরকার, তাই তো? তাহলে তার পরিকাঠামো দাঁড় করানোর জন্য লোহা দরকার। তাহলে সকল শিল্পের ব্যাকবোন মানে মেরুদণ্ড সে, কারণ সেই শিল্পকে দাঁড়াতে শেখায়, মানে শিল্প গঠনে তাকে প্রয়োজন হয়, তাছাড়া শিল্প গঠন করা কখনোই সম্ভব হবে না। তারপর দেখো বলছে যে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল, মানে লৌহ ইস্পাত শিল্পটাকে গড়ে তুলতে গেলে এই শিল্পে কি কি লাগবে, মানে কি কি কাঁচামাল লাগে। দেখো প্রথমত বলেছে লৌহ ইস্পাত শিল্প অবিশুদ্ধ ভার হ্রাসকারী কাঁচামাল ভিত্তিক শিল্প, মানে ওয়েট লস শিল্প। এটা একটা মানে মূল রুটকে কেন্দ্র করে গড়ে ওঠে, অর্থাৎ কাঁচামালকে ভিত্তি করে এই শিল্পের বিকাশ, মানে যেখানে কাঁচামাল পাওয়া যাবে সেখানে এই শিল্পে গড়ে উঠবে, অন্যত্র অপসারণ করা যাবে না। কেন না, এর পূর্বে অডিওতে ছেড়েছি, দেখবে সেখানে লেখা আছে পণ্য, সেখানে বলেছি পণ্য ব্যয় বা পণ্য সূচক এমআই। এমআইটা এক বা একের বেশি হলে সেটা হচ্ছে তোমার কি হবে না, ফুডলস ইন্ডাস্ট্রিজ মানে শিকড় আলগা শিল্প। আর একের মানে একের বেশি হলে, মানে এক বা তার কম হলে তাহলে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, এক বা তার কম। আর একের বেশি হলে সেটা অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, মানে লৌহ ইস্পাত শিল্পটা হলো অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, মানে এর এমআইটা একের বেশি, পণ্য সূচকটা একের বেশি, এটা মাথার মধ্যে রাখো। তাহলে এই শিল্প, সহজ ভাষায় লৌহ ইস্পাত শিল্প হলো অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, মানে এই কাঁচামালের থেকে যে শিল্পদ্রব্য উৎপাদন হবে তাতে ওয়েট লসটা কি করে হচ্ছে দেখো। 1 টন ইস্পাত তৈরিতে 4.5 টন কাঁচামাল প্রয়োজন, তাহলে 4.5 টন কাঁচামাল দিলে আউটপুট কত হচ্ছে, আউটপুটটা 1 টন মাত্র হচ্ছে, তাহলে 4.5 টন থেকে 1 টন, তাহলে ওয়েটটা লস হলো না, হয়নি? কিন্তু তুলার ক্ষেত্রে কি হবে, 4 টন দিলে 4 টনই তুমি তুলা পাবে, মানে কাপড় পাবে, সিস্টেমটা বুঝতে পেরেছ? তাই এইটি কিন্তু অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, তাই একে কোথায় গড়ে তুলতে হবে, কাঁচামালের ক্ষেত্রে এলাকায় গড়ে তুলতে হবে, বাজারে গড়ে তোলা যাবে না এখানে। তার এর কাঁচামাল কি কি লাগে দেখো। প্রথমত বলছে মূল কাঁচামাল আকরিক লোহা বা স্ক্র্যাপ লাগবে, এছাড়াও কি জ্বালানি, কোক কয়লা এবং অক্সিজেন গ্যাস লাগবে, মানে লোহাকে গলাতে গেলে জ্বালানি লাগবে, তো বিগলক মানে উপাদানগুলো লাগবে, বিগালক উপাদান, যেমন মানে গলাতে সাহায্য করবে যেগুলো, সেগুলো কি চুনাপাথর, ডলোমাইট। লোহ সংকর লাগবে, মানে সংকর লোহার সঙ্গে তার কিছু মিশালে ইস্পাত তৈরি হবে, তাই তো লোহ সংকর, সেখানে দৃঢ়তা পাবে, দৃঢ়তা মানে শক্ত হবে, মোর্চা রোধ করা যাবে তাকে। কি কি মিশাতে হবে, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, মলিবডেনাম, টাংস্টেন, কোবাল্ট, এইসব। অন্যান্য উপাদান লাগতে পারে, যেমন দস্তা, টিন, ঠান্ডা বায়ু, ভারী জল বা জল, বালি, এ ধরনের লাগতে পারে। তাহলে এর কাঁচামালগুলো কি কি না, মূল কাঁচামাল লোহা আকরিক, জ্বালানি কাঁচামাল কোক কয়লা, অক্সিজেন, বিগালক হচ্ছে দ্রব্য, যেমন তোমার চুনাপাথর, ডলোমাইট, লোহ সংকর উপাদান লাগবে, এছাড়াও তোমার অন্যান্য উপাদান লাগছে। এরপর বলছে দেখো আঞ্চলিক বন্টন মানে আমাদের কোথায় কোথায় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো ভারতের আছে সেগুলি পড়তে হবে। দেখো বলেছে আয়তন এবং কাঁচামাল ব্যবহার এবং উৎপাদিত দ্রব্যের ভিত্তিতে ভারতীয় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র 5 প্রকারের আমাদের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো রয়েছে। তাহলে আমাদের ভারতের ক্ষেত্রে কয় প্রকারের লৌহ ইস্পাত কেন্দ্র রয়েছে? 5 প্রকার। কি কি রয়েছে? 1 নম্বর পয়েন্ট বলেছে দেখো, বৃহদায়তন সম্পূরিত লৌহ ইস্পাত কেন্দ্র, মানে বড় আকারের যে লৌহ ইস্পাত কেন্দ্রগুলো রয়েছে, এবং ভারতে এরকম 9টি আছে, যার 5টি সেল পরিচালিত। এখন আমাদের তাহলে বড় আকারের লৌহ ইস্পাত কারখানা কটা রয়েছে? 9টা। তার মধ্যে 5টা কে পরিচালনা করে? সেল কথার অর্থ দেখো লেখা আছে,
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তাহলে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এইটি হলো একটি ভারতীয় সংস্থা, ইস্পাত রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাহলে ভারতের এটি রাষ্ট্রায়ত্ত একটা সংস্থা। সেটা কত সালে গড়ে উঠেছে? 1954 সালে গড়ে উঠেছে। এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। উৎপাদনে বর্তমানে দ্বিতীয় বৃহত্তম। জেএসডব্লিউ সর্ববৃহৎ ইস্পাত সংস্থা। 5টি বৃহৎ, 3টি সংকর, একটি ফেরো অ্যালয় কেন্দ্র রয়েছে। ভারতীয় নির্মীয়মান লৌহ ইস্পাত কারখানা কোথায় কোথায় রয়েছে দেখো? উড়িষ্যার আঙ্গুল এবং কলিঙ্গনগর। এছাড়া কোথায় রয়েছে তোমার? ছত্তিশগড়ের রায়গড়, কর্ণাটকের হসপেট, মহারাষ্ট্রের ডলভি ও তারাপুর, গুজরাটের হাজিরা, উত্তরপ্রদেশের কানপুর। স্পঞ্জ লোহা উৎপাদনে ভারতের বিশ্বে প্রথম স্পঞ্জ লোহা এবং ইস্পাত পিণ্ড উৎপাদনে তৃতীয়। তাহলে স্পঞ্জ লোহা উৎপাদনে কীরকম না বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে, আর ইস্পাত পিণ্ড উৎপাদনে কত নম্বর স্থান অধিকার করেছে? তৃতীয়। এরপর দেখো এখানে একটা 1830 সালে প্রথম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র তামিলনাড়ুর পোর্টো নোভোতে প্রথম স্থাপিত হয়েছিল। তাহলে ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোনটা বলো তো? 1830-এর পোর্টো নোভো। বুঝতে পেরেছ? 1870-এ কুলটি বেঙ্গল আয়রন ওয়ার্কস কোম্পানি ভারতের প্রথম আধুনিক লৌহ ইস্পাত স্থাপিত হয়। এগুলো সব শর্ট প্রশ্ন, বুঝতে পেরেছ? তাহলে এখানে কি বুঝলে? আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থা হলো সেল। সেলের আন্ডারে কটা লৌহ ইস্পাত কারখানা রয়েছে? 5টা। এই 5টি লৌহ ইস্পাত কারখানা কি কি দেখো? এই 5টি লৌহ ইস্পাত কারখানা হলো দুর্গাপুরের দুর্গাপুর রয়েছে কোথায় না? আমাদের পশ্চিমবাংলায়, মানে সেলের আন্ডারে। বার্নপুর কুলটি কোথায় রয়েছে? পশ্চিমবাংলায়। রৌরকেল্লা উড়িষ্যায়, বোকারো ঝাড়খণ্ড, ভিলাই ছত্তিশগড়। সরকারি বৃহত্তম, মানে সব থেকে সরকারি বৃহত্তম আমাদের লৌহ ইস্পাত কারখানা কি বলো তো? ভিলাই। শর্ট প্রশ্ন, এটা মনে রাখবে। তাহলে ভিলাইটা কি আমাদের সব থেকে সরকারি বৃহত্তম। এছাড়াও রয়েছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, বিজয়নগর কর্ণাটক, দৈতারি উড়িষ্যা। দেশের বৃহত্তম একমাত্র বেসরকারি কেন্দ্র। তাহলে বেসরকারি বড় কেন্দ্রটার নাম কি বলতো? জামশেদপুর। তাহলে সরকারি বৃহত্তম কোনটি? সরকারি বৃহত্তম ভিলাই, আর বেসরকারি বৃহত্তম জামশেদপুর। এইগুলো গেল 9টা কেন্দ্র, তার মধ্যে 5টা আছে সেলের আন্ডারে। বুঝতে পেরেছ? তো এরপরে দেখো শঙ্কর লৌহ ইস্পাত কারখানা বলেছে। তাহলে শঙ্কর ইস্পাত কারখানা, অ্যালয় স্টিল প্ল্যান্ট কোথায় গড়ে উঠেছে? 3টি রাষ্ট্রায়ত্ত কারখানা, যেমন দুর্গাপুর বৃহত্তম। তাহলে অ্যালয় স্টিল প্ল্যান্ট তোমার বৃহত্তম কোনটা? দুর্গাপুর। অ্যালয় স্টিল প্ল্যান্ট মানে শঙ্কর ইস্পাত কারখানা। এছাড়াও রয়েছে সালেম, ভদ্রাবতী। ক্ষুদ্র লৌহ ইস্পাত কেন্দ্র রয়েছে 116টি। হাওড়া, বিশাখাপত্তনম, বিচলেম, মুম্বাই, ভোপালি, এই জায়গায়। তারপরে রয়েছে তোমার ফাউন্ড্রি, অর্থাৎ লোহা ছাট বা লোহা পিণ্ড থেকে ঢালাই লোহা তৈরি করা। গুজরাট, তামিলনাড়ুতে রয়েছে। স্পঞ্জ লোহা কারখানা 150টি রয়েছে, যেমন গুডেম সর্বপ্রথম এটি স্পঞ্জ আয়রন কারখানা। তাছাড়াও রয়েছে রৌরকেল্লা, জোডা, উড়িষ্যার চন্ডিল, হাজিরা। এগুলো শর্ট প্রশ্ন, এগুলো তেমন কিছু নেই, বুঝলে? তবে এটুকু মনে রাখবে, শুধু সরকারি বৃহত্তমটি ভিলাই, বেসরকারি বৃহত্তমটি জামশেদপুর, আর স্পঞ্জ কারখানা প্রথম হচ্ছে গুডেম। আর তোমার এখানে অ্যালয় স্টিল প্ল্যান্টের মধ্যে বৃহত্তম হচ্ছে দুর্গাপুর। আর সেলের ফুল ফর্ম বুঝতে পারছো, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এর সদর দপ্তর নিউ দিল্লি। সেলের আন্ডারে রয়েছে 5টি। এরপর আছে দেখো তোমার টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। টাটা TISCO, টিসকো, মানে টাটা আয়রন
অ্যান্ড স্টিল কোম্পানি, জামশেদপুরে রয়েছে এটা, জামশেদপুর, যেটা ঝাড়খণ্ড, তাই তো, ঝাড়খণ্ডের জামশেদপুর, ওই যে উপরে লিখে দিয়েছে বৃহত্তম কারখানা, এটা জামশেদপুরে রয়েছে। অবস্থান এই যে লিখে দিয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুর, সুবর্ণরেখা এবং খড়কাই নদীর মিলনস্থলে 1907 সালে এটি গড়ে ওঠে। কে গড়ে তোলে? না জামশেদজি টাটা। দেখো 1905 সালে কী হয়েছিল? বঙ্গভঙ্গ। তারপরে আমাদের দেশীয় উদ্যোগে সমস্ত স্বাবলম্বী হওয়ার জন্য শিল্প কলকারখানা স্থাপিত হতে থাকে, যেমন বেঙ্গল কেমিক্যাল প্রফুল্লচন্দ্র রায় স্থাপন করেছিল, তাই তো। সেরকমই নীলরতন সরকার যেমন সাবান ফ্যাক্টরি গড়ে তুলেছিল, সেরকম জামশেদজি টাটা কী গড়ে তুলেছিল বলো তুমি? এই স্টিল ফ্যাক্টরিটা গড়ে তুলেছিল। দেখো 1907 সাল, মানে 2 বছর পরে, বঙ্গভঙ্গের 2 বছর পরেই। বৃহত্তম একমাত্র বেসরকারি ইস্পাত কারখানা, বেসরকারি উদ্যোগে সব থেকে বড় কারখানাটা আমাদের কি বলতো? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, মানে টাটা, বুঝতে পেরেছ? এইখানে গড়ে ওঠার কারণ কি, কেন গড়ে উঠেছে? নিশ্চয়ই এই গড়ে ওঠার জন্য নিশ্চয়ই কাঁচামালের প্রাপ্যতার এখানে সুবিধা রয়েছে, তাই তো। তাহলে দেখো আকরিক লোহা কোথা কোথা থেকে পাচ্ছে, মানে এই কেন্দ্রটা, মানে তোমার এই টাটা বা জামশেদপুর যে টাটায় লৌহ ইস্পাত কেন্দ্রটা গড়ে উঠেছে, তাহলে এই গড়ে ওঠার জন্য তো লৌহ ইস্পাতের কাঁচামালগুলো সহজে পেতে হবে। তাহলে প্রধান কাঁচামাল কি? লোহা আকরিক। তাহলে লোহা আকরিক কোথা থেকে পাচ্ছে? দেখো কাছেই অঞ্চল থেকে পাচ্ছে, যেমন উড়িষ্যার গরু মহিষানি, বাদাম পাহাড়, ময়ূরভঞ্জ, সুলাইপাত, বোনাই, কেওনঝড়। এছাড়াও পাচ্ছে ঝাড়খণ্ডের নোয়ামন্ডি, গুয়া। এখান থেকে লোহা আকরিক পাওয়ার সুবিধা রয়েছে, বুঝতে পেরেছ? তাহলে প্রথমে কি বলবে? এই যে যদি বলে গড়ে ওঠার কারণ কি, প্রথমেই বলবে অবস্থান। কি অবস্থানে বলবে? যে ঝাড়খণ্ডের জামশেদপুরের সুবর্ণরেখা ও খড়কাই নদীর মিলনস্থলে 1907 সালে জামশেদজি টাটার উদ্যোগে এই কারখানাটি গড়ে ওঠে। বর্তমানে এটি বেসরকারি উদ্যোগের বৃহত্তম কারখানা। গড়ে ওঠার কারণ 1 নম্বর, লোহা আকরিক পাওয়ার সুবিধা। তাহলে বলতে হবে পার্শ্ববর্তী উড়িষ্যার গুরু মহিষানি, বাদাম পাহাড়, সুলাইপাত, কেওনঝড়, বোনাই, ময়ূরভঞ্জ, ঝাড়খণ্ডের নোয়ামন্ডি, গুয়া থেকে সুলভে লৌহ আকরিক পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট, কোক কয়লা প্রাপ্তির সুবিধা। কোক কয়লা মানে উন্নত মানের কয়লা, মানে কার্বনের পরিমাণ এতে বেশি, বুঝতে পেরেছ? লোহা গলাতে সাহায্য করে কোক কয়লা। যেমন দেখো ঝাড়খণ্ডের ঝরিয়া, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ থেকে কোক কয়লা পাওয়ার সুবিধা রয়েছে। তাহলে কয়লা গলাতে গেলে বিগলক মানে উপাদান হিসাবে চুনাপাথর, ডলোমাইট লাগে, মানে লোহা গলাতে সাহায্য করে। চুনাপাথর কী করে? টেম্পারেচারটা বাড়িয়ে দেয়, ডলোমাইট টেম্পারেচারটা বাড়িয়ে দেয়। তাহলে সেগুলো লাগে। কি কি কোথা থেকে পাওয়া যায়? উড়িষ্যার সুন্দরগড়ের বীর মিত্রপুর এবং হাতিবাড়ি থেকে চুনাপাথর, ডলোমাইট সহজে পাওয়া যায়। আচ্ছা, লৌহ ইস্পাতকে কি দৃঢ় করতে হবে? ম্যাঙ্গানিজ। বলছে উড়িষ্যার গাংপুর থেকে সুলভে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। জল দরকার লৌহ ইস্পাতে, সুবর্ণরেখা ও ডিমনা জলধার থেকে সুলভে জল পাওয়া যায়। বিদ্যুৎ, তাই তো, বিদ্যুৎ লাগবে। তাহলে পার্শ্ববর্তী বোকারো ও চন্দ্রপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সুলভে তাপবিদ্যুৎ পাওয়া যায়। তাহলে এর জন্য কি গড়ে উঠেছে? না টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিটা গড়ে উঠেছে। তারপরে কি বলছে? বোকারো স্টিল প্ল্যান্ট। বোকারো মানে বিএসপি, বোকারো, যেটা সরকারি উদ্যোগের মানে আগে, মানে বর্তমান নয়, আগে বোকারো ছিল বৃহত্তম, বুঝতে পেরেছ? এখন ভিলাই বৃহত্তম হয়ে গেছে, তাই তো। তাহলে বোকারো দেখো প্রথমেই অবস্থান দিয়ে দিচ্ছে ঝাড়খণ্ডের, একই রকমভাবে, মানে যতগুলো ইস্পাত কারখানা ততগুলোর কি বলবে? অবস্থান আর গড়ে ওঠার কারণ, একই ফর্মুলা সবগুলো হাঁটবে। দেখো এর অবস্থান কোথায়? না তার অবস্থান ঝাড়খণ্ডের জামশেদপুর, সুবর্ণরেখা খড়কাই নদীর মিলনস্থলে। এর অবস্থানটা কোথায়? দেখো বোকারোর, যা ঝাড়খণ্ডের বোকারোতে দামোদর ও বোকারো নদীর মিলনস্থলে অবস্থিত। পূর্ব সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় 1964 সালে এটি গড়ে ওঠে। তাহলে কার সহযোগিতায় এটা গড়ে ওঠে? সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া, বুঝতে পেরেছ? সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এই কারখানাটি গড়ে ওঠে। কিন্তু টাটা কারখানাটি নিজস্ব উদ্যোগে গড়ে তুলেছিল, বুঝতে পেরেছ? সেই রকম এটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এর সহযোগিতায় 1964 সালে গড়ে ওঠে। এটা ভারতের উৎপাদন ক্ষমতায় ভারতের বৃহত্তম।
প্রকৃত উৎপাদন ভিলাইয়ের পর দ্বিতীয় বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। মানে আগে এইটি কীরকম ছিল বলো তো, এটি বৃহত্তম ছিল, কিন্তু ভিলাই এখন বৃহত্তম হয়ে গেছে, তার জন্য এখন দ্বিতীয়তে কে চলে গেছে? বোকারো চলে গেছে ভিলাইয়ের পর। বুঝতে পারলে না? তাহলে আমি আবার কি বলছি, অতীতে বা পূর্বে বৃহত্তম কারখানা কোনটি ছিল? বোকারো। কিন্তু উৎপাদন ক্ষমতা এখন ভিলাইয়ের বেড়ে গেছে, তাহলে বৃহত্তমটা কে হয়ে গেল? ভিলাই। তাহলে দ্বিতীয় নম্বরে কে চলে আসলো? বোকারো। গড়ে ওঠার কারণগুলো দেখো, আকরিক লোহা, উড়িষ্যার কিরিবুরু, হাতুবুরু। ঠিক আছে, এখানে দেখো একটা কথা বলছে, স্বাধীনতা উত্তর মানে স্বাধীনতার পর ইস্পাত কেন্দ্র 8টি: দুর্গাপুর, রৌরকেল্লা, ভিলাই, বোকারো, সালেম, বিজয়নগর, বিশাখাপত্তনম, দৈতারি। তাহলে স্বাধীনতার উত্তর মানে কি? মানে স্বাধীনতার পর কটা কারখানা গড়ে উঠেছে? 8টা কারখানা গড়ে উঠেছে। কটি কারখানা গড়ে উঠেছে? 8টা, বৃহত্তম। দেখো আকরিক লোহার পাওয়ার সুবিধা রয়েছে। তাহলে বোকারো গড়ে ওঠার কারণ কি? প্রথমত লৌহ আকরিক। তাহলে লৌহ আকরিক কোথা থেকে পাচ্ছে? না, উড়িষ্যার কিরিবুরু এবং হাতুবুরু থেকে লৌহ আকরিক পাওয়ার সুবিধা রয়েছে। তারপরে কি বলছে, কোক কয়লা কোথা থেকে পাচ্ছে? দেখো, বোকারো ঝরিয়ার থেকে কোক কয়লা পাওয়া যাচ্ছে। চুনা পাথর ডলোমাইট কোথা থেকে পাচ্ছে? ঝাড়খণ্ডের ভবনাথপুর ও কুটুস্বরের থেকে চুনাপাথর পাওয়া যাচ্ছে, কুটুস্বর। ম্যাঙ্গানিজ কোথা থেকে পাওয়া যাচ্ছে? ছত্তিশগড়ের বিলাসপুর থেকে। জল কোথা থেকে পাওয়া যাচ্ছে? তেনুঘাট থেকে। বিদ্যুৎ বোকারো তাপ বিদ্যুৎ কেন্দ্র বা ডিবিসির জলবিদ্যুৎ থেকে সহজে পাওয়া যাচ্ছে। তাহলে দেখো, এটা গেল টাটা বোকারো। এরকমভাবে একাধিক শিল্প কারখানা রয়েছে, যেগুলো বৃহত্তম শিল্প কারখানা ভারতের। প্রত্যেকটির অবস্থান এবং কী পড়তে হচ্ছে, গড়ে ওঠার কারণ। একই রকমভাবে দেখো, হিন্দুস্তান স্টিল লিমিটেড HSL ও দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট DASP অর্থাৎ দুর্গাপুর। তাহলে দেখো অবস্থান কোথায়? না, দুর্গাপুর অবস্থান তো বুঝতে পারছো, পশ্চিমবাংলার বর্ধমানের দুর্গাপুর, যেখানে দামোদর নদীর তীরবর্তী এলাকা, দামোদর নদীর তীরে। কার উদ্যোগে গড়ে উঠেছে? এটি মনে রাখবে, ব্রিটিশ ইস্কন কোম্পানির সহযোগিতায় এটি গড়ে উঠেছে। দ্বিতীয় পরিমাণ 1959 সালে স্থাপিত হয়। 1962 সালে উৎপাদন শুরু হয়। 65 এবং 1992 এর সম্প্রসারণ, বিশেষত কয়লা ভিত্তিক রাষ্ট্রায়ত্ত ইস্পাত শঙ্কর ইস্পাত কারখানা। তাহলে বলা তো যে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কি? দুর্গাপুর। এই জন্য ভারতকে কি বলা হয়? ভারতকে রুড় বলা হয়। ভারতের রুড়কে দুর্গাপুর। অ্যাকচুয়ালি রুড় কার শিল্পাঞ্চল? জার্মানির শিল্পাঞ্চল। তাহলে জার্মানের বৃহত্তম শিল্পাঞ্চল কি? রুড়। আর আমাদের ভারতের অ্যালয় স্টিল প্ল্যান্টের বৃহত্তম কে? দুর্গাপুর। কিন্তু বৃহত্তম ভারতের কে বলো তো? ভিলাই। ভারতের বৃহত্তম কে? ভিলাই। জার্মানের বৃহত্তম কে? রুড়। তাহলে দেখো, ভিলাইকে রুড় না বলে দুর্গাপুরকে রুড় বলছে। কিছু বুঝতে পারলে না? তাহলে কেন বলছে? কারণটা অন্য জায়গায়। রুড় লৌহ ইস্পাত কেন্দ্রটা গড়ে উঠেছে আকরিক লোহাকে কেন্দ্র করে নয়। মানে কাঁচামাল লাগতে হবে। লোহা আকরিকের কাঁচামাল কি বলো দেখি? প্রধান লোহা। লৌহ ইস্পাতের প্রধান কাঁচামাল কোনটি? লোহা, আকরিক লোহা। কিন্তু দুর্গাপুর আকরিক লোহার জায়গায় অবস্থিত নয়। দুর্গাপুরে কি রয়েছে? কয়লা। বুঝতে পারলে না? কয়লাকে ভিত্তি করে লৌহ ইস্পাতটা গড়ে উঠেছে। তাহলে দুর্গাপুর কাকে ভিত্তি করে গড়ে উঠেছে? কয়লাকে। রুড় কাকে ভিত্তি করে গড়ে উঠেছে? কয়লাকে ভিত্তি করে। তাহলে কি বুঝলে? যে জার্মানের কয়লাকে ভিত্তি করে রুড় শিল্পাঞ্চল গড়ে উঠেছে, ভারতে কয়লাকে ভিত্তি করে দুর্গাপুর গড়ে উঠেছে। মানে একই মিল আছে না নাই? তাহলে কয়লাকে ভিত্তি করে গড়ে ওঠা এবং এর পরিকাঠামোগত সাদৃশ্য রয়েছে। বুঝতে পেরেছ? পরিকাঠামোগত, যেমন সে রাইন নদীর তীরে অবস্থিত, দুর্গাপুরও দামোদর নদীর তীরে অবস্থিত। বুঝতে পেরেছ? এই জন্য অনেকগুলো মিল থাকার জন্য দুর্গাপুরকে ভারতের রুড় বলে। বুঝতে পেরেছ কেন রুড় বলে? তারপর দেখো বলছে
যে গড়ে ওঠার কারণ আকরিক লোহা 327 কিমি দূর, বোলানি উড়িষ্যার গুড়িমহসানি ঝাড়খণ্ডের গুয়া নোয়ামুন্ডি থেকে পাওয়া যাচ্ছে। কোক কয়লা 40 কিমি দূর রানীগঞ্জ এবং 180 কিমি দূর ঝরিয়া থেকে পাওয়া যাচ্ছে। চুনাপাথর ডলোমাইট 367 কিমি দূর উড়িষ্যার বীরমিত্রপুর হাতি বাড়ি থেকে পাওয়া যাচ্ছে চুনাপাথর ডলোমাইট। ম্যাঙ্গানিজ কেওনঝড় থেকে পাওয়া যাচ্ছে। জল দামোদর দুর্গাপুর ব্যারেজ থেকে জল পাচ্ছে। পরিবহন ব্যবস্থা সুবিধা রয়েছে 2 নম্বর জাতীয় সড়ক এবং পূর্ব রেল দামোদর খালকে কাজে লাগানো হয়। বন্দর 160 কিমি দূরে কলকাতা হলদিয়া বন্দর আমদানি রপ্তানি করতে সুবিধা রয়েছে। তাহলে গড়ে ওঠার সুবিধা দেখো, আমি যেটা বলছিলাম সেটা দিয়েই দিয়েছে। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? এক অবস্থান, বললাম না রাইন নদীর তীরে জার্মানের রুট, আর ভারতের কি দুর্গাপুরটিকে দুর্গাপুরের মানে দামোদর নদীর তীরে দুর্গাপুর গড়ে উঠেছে। তাহলে অবস্থানের দিক দিয়ে মিল, শিল্পের দিক দিয়েও মিল, মানে সেইখানে যা যা শিল্প গড়ে উঠেছে লুই ইস্পাত থেকে ইঞ্জিনিয়ারিং শিল্প থেকে দুর্গাপুরেও তাই। আবার কয়লা ভিত্তিক, জার্মানের কয়লাকে ভিত্তি করে রুড অঞ্চলের কয়লাকে ভিত্তি করে রুড লুই ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে। দুর্গাপুরের কয়লাকে ভিত্তি করে তোমার কি হয়েছে না মানে রানীগঞ্জ, বুঝতে পেরেছো, দামোদর নদী উপত্যকা, বুঝতে পেরেছো। এ দেখো না, রুড অঞ্চলের রাইন উপত্যকা উন্নত মানের বিটুমিনাস কয়লার মতো দুর্গাপুর ও দামোদর উপত্যকার উৎকৃষ্ট গন্ডমানা কয়লার উপর ভিত্তি করে শিল্পটি গড়ে উঠেছে। তাহলে সেখানে কি রাইন নদীর উপত্যকায় কয়লা রয়েছে, আমাদের দামোদর নদীর উপত্যকায় কয়লা রয়েছে। পরিবহন ব্যবস্থাও একই মিল রয়েছে, তাই ভারতকে দুর্গাপুরকে এই ভারতের দুর্গাপুরকে কি বলা হয়? রুড বলা হয়, রুড। ভারতের রুড তাহলে কে? দুর্গাপুর। অ্যাকচুয়ালি রুড ভারতের নয়, রুড হলো জার্মানের। জার্মানের রুডের সঙ্গে ভারতের দুর্গাপুরের মিল থাকার জন্য দুর্গাপুরকে ভারতের রুড বলে। এরপর আছে দেখো হিন্দুস্তান স্টিল লিমিটেড HSL ভিলাই, তাহলে বৃহত্তম কারখানা ভারতের সরকারি উদ্যোগে, তাই তো। দেখো অবস্থান কোথায়? ছত্তিশগড়ে ভিলাই। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় 1957 সালে এটি গড়ে উঠেছিল। ভারতের এইটি বৃহত্তম, আর এশিয়াতে কত নম্বর স্থান অধিকার করেছে জানো? 3 নম্বর। মানে এশিয়াতে কত নম্বর? 3 নম্বর। গড়ে ওঠার কারণ একই সিস্টেম। সেই লৌহ আকরিক কোথাপার থেকে পাচ্ছে? দিল্লির রাজাহারা থেকে পাচ্ছে ছত্তিশগড়ের। কয়লা কোথা থেকে পাচ্ছে? ছত্তিশগড়ের কোরবা, ঝাড়খণ্ডের বোকারো ঝরিয়া। চুনাপাথর কোথা থেকে পাচ্ছে? বিলাসপুর থেকে। ডলোমাইট বা স্থানীয় এছাড়াও কোথা থেকে? কাসন্দি, রামতলা, পাটপাড়া থেকে পাওয়া যাচ্ছে ডলোমাইট। ম্যাঙ্গানিজ কোথা থেকে পাচ্ছে? ভান্ডারা, মধ্যপ্রদেশের বালাঘাট থেকে। জল কোথা থেকে পাচ্ছে? মহানদী ও তুন্ডলা জলাধার থেকে, তুন্ডলা জলাধার থেকে। বিদ্যুৎ কোথা? কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সহজেই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, যার ফলে হিন্দুস্তান বা ভিলাই গড়ে উঠেছে। এখন এই প্রশ্নটি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনটি না পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এখন যদি তুমি ভারতের ম্যাপটা দেখো তাহলে একটা আইডিয়া পাবে যে মধ্য এবং পূর্ব ভারত বলতে কোন অংশটাকে তোমরা বুঝছো। তাহলে এখানে দেখো প্রশ্নটা কি রয়েছে, রয়েছে পূর্ব ও মধ্য ভারতে ইস্পাত শিল্প কেন্দ্রে ভবন। তাহলে ব্যাখ্যাটা একটু ভালো করে বলছি, মন দিয়ে শোনো। তোমরা ভারতের ম্যাপটা দেখো, দেখলে বুঝতে পারবে পূর্ব দিকে মানে উত্তর পূর্ব দিকটার কথা ছেড়ে দিচ্ছি, পূর্ব দিকটার কথা বলছি। পূর্ব দিকটা পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবাংলা পূর্ব দিক, তারপরেই বাংলাদেশ পড়ে যাবে। মানে তাহলে পূর্ব দিক বললে আমরা প্রথমত আমাদের রাজ্যটাকে মনে রাখবো পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কে কে রয়েছে? 3টা রাজ্য রয়েছে, 3টা। একটা দেখো বিহার, তারপর ঝাড়খণ্ড, তারপর উড়িষ্যা। মাঝখানের অংশটায় চলে যাও, মাঝখানের অংশতে কে পাচ্ছ? ছত্তিশগড় পাচ্ছ। আর কে পাচ্ছ? মধ্যপ্রদেশ পাচ্ছ। তাহলে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, বিহার আর তোমার উড়িষ্যা, হ্যাঁ, আর অন্ধ্রপ্রদেশ। এই 7টি রাজ্য হলো মধ্য পূর্ব ভারত। তাহলে এই 7টি রাজ্যের মধ্যেই বেশিরভাগ লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে।
মানে ভারতের যতগুলো বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা তার বেশিরভাগ অংশটাই মধ্য পূর্ব ভারতের, মানে এই রাজ্যগুলোর মধ্যেই রয়েছে। এখন বলছে কেন গড়ে উঠেছে এগুলোর মধ্যে, গড়ে ওঠার কারণটা কি? তো গড়ে ওঠার কারণের মধ্যে দেখো কি বলছে, একটু ইন্ট্রোডাকশনটা দেখলে বুঝতে পারবে। ভারতের 6টি বৃহৎ, তার মধ্যে দেখো একটি শঙ্কর ইস্পাত কারখানা এবং অসংখ্য ছোট মাঝারি ইস্পাত কারখানা পূর্ব মধ্য ভারতের ছোটনাগপুর মালভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাহলে ভারতের মোট যদি 9টা বৃহৎ ইস্পাত কারখানা থাকে, কটা বৃহৎ? 9টা। তার মধ্যে 9টার মধ্যে মধ্য পূর্ব ভারতে কটা? 6টা। শঙ্কর ইস্পাত কারখানা মোট কটা? 3টা, তার মধ্যে একটা এখানে রয়েছে দুর্গাপুর। তাহলে কি বুঝলে? বুঝলে সারা ভারতে মোট বড় লৌহ ইস্পাত কারখানা রয়েছে 9টা, তার মধ্যে 6টা রয়েছে পূর্ব মধ্য ভারতে, আর শঙ্কর ইস্পাত কারখানা 3টা, তার মধ্যে একটা রয়েছে এখানে। বুঝতে পেরেছ? তাহলে কেন আছে, মানে এই এলাকাটা বলতে কোন এলাকাটা? অ্যাকচুয়ালি ছোটনাগপুর মালভূমি এলাকা। মানে প্রশ্নটা দুভাবেই আসতে পারে। মধ্য পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ 1 নম্বর প্রশ্ন, অথবা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। মানে পূর্ব মধ্য ভারতটাকে ডিলিট করে দিয়ে কি দিয়ে দিতে পারে? ছোটনাগপুর মালভূমি অঞ্চল। কিছু বুঝতে পারলে না? পারলে না? এরপর দেখো গড়ে ওঠার কারণ একই জিনিস। শিল্প গড়ে ওঠার কারণ যা, এই যে শিল্প কেন্দ্রগুলো গড়ে ওঠার কারণ যা, পূর্ব মধ্য ভারতে গড়ে ওঠার কারণ সেগুলি। মানে সেই কাঁচামাল, দেখো কাঁচামালের প্রাচুর্যতা, মানে এখানে কি কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তাহলে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কি? প্রথমত লোহাকড়ি। দেখো বলছে যে ইস্পাত কারখানা গড়ে ওঠার জন্য আমাদের এখানে মেন যে কাঁচামালগুলো প্রয়োজন লৌহ ইস্পাতে, তা প্রধান কাঁচামাল হলো লোহাকড়ি। আর লোহাকড়ি এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। যেমন কোন কোন জায়গা থেকে পাচ্ছে দেখো, উড়িষ্যার গুরুমহিষানি, বাদাম পাহাড়, সুলাইপাত, ঝাড়খণ্ডের গুয়া, নোয়ামুন্ডি, বুদাবুরু, ছত্তিশগড়ের দুর্গ, বাইলাডিলা। ভারতের প্রায় 80% হেমাটাইট জাতীয় আকরিক লোহা এখানে পাওয়া যায়। 80% লোহা এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা। তাহলে প্রচুর পরিমাণে লোহা পাচ্ছি। আর এই শিল্পটা কি শিল্প? কাঁচামাল ভিত্তিক শিল্প। মানে কাঁচামাল যেখানে পাওয়া যায় সেখানে গড়ে ওঠে। তাহলে এই জায়গায় যদি লৌহ পাওয়া যাচ্ছে, লোহাকড়ি পাওয়া যাচ্ছে, মানে এই জায়গায় গড়ে উঠবে স্বভাবতই। তাই দ্বিতীয় নম্বর দেখো, এর কাঁচামাল কি না, লোহা পোড়াতে গেলে, গলাতে গেলে কয়লা বা কয়লা লাগবে। তাহলে আমাদের দেখো এইখানে দামোদর মহানদী, সোন নদীর উপত্যকায় গন্ডমানা যুগের কয়লা, মানে বেশিরভাগ কয়লাটা কি কয়লা? বিটুমিনাস জাতীয় কয়লা পেয়ে যায় এখান থেকে। তাহলে কোথা থেকে পাচ্ছি? 95% কয়লা এখান থেকে পাচ্ছি। 95%, গোটা ভারতের মধ্যে 95% কয়লা এখান থেকে। তাহলে দেখো ছত্তিশগড়ের কোথা? তাতাপানি, কোরবা, ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, উড়িষ্যার তালচের, রামপুর, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, দেশেরগড় থেকে আমরা সহজে সুলভে কয়লা পেয়ে যাই। লৌহকে গলানোর জন্য বিগালক উপাদান হিসাবে ডলোমাইট আর চুনাপাথর লাগে। তাহলে ডলোমাইট, চুনাপাথর এখানে সহজে পাওয়া যায়। চুনাপাথর পাওয়া যাচ্ছে ভবনাথপুর, গাংপুর। ডলোমাইট পাওয়া যাচ্ছে বীরমিত্রপুর, গাংপুর। ম্যাঙ্গানিজ পাওয়া যাচ্ছে, মানে ম্যাঙ্গানিজ মানে কি? ইস্পাতকরণ করা, মানে দৃঢ়তা প্রদান করা, মানে শক্ত বা মোর্চা নিরোধক করার জন্য ম্যাঙ্গানিজ মিশাতে হবে শঙ্কর তৈরি করার জন্য, শঙ্কর ইস্পাত। তাহলে সেই ম্যাঙ্গানিজ কোথা থেকে পাওয়া যাচ্ছে না? কেওনঝড়, সুন্দরগড় থেকে পর্যাপ্ত পরিমাণে আমরা এই কাঁচামালগুলো পেয়ে যাই। তাহলে এগুলা গেল আকরিক কাঁচামাল, মানে মাটির নিচ থেকে আসা খনিজ কাঁচামাল। বুঝা গেল? এরপর কি? সুলভে জল পেয়ে যাই আমরা। লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলার জন্য একটা জল দরকার, তাই তো? একটা শিল্প কলকারখানাকে করার জন্য জল দরকার। এছাড়াও ধরো তোমার শ্রমিকদের জন্য জল দরকার। তাহলে জল পর্যাপ্ত পরিমাণে দরকার। এই জল কোথা থেকে পাচ্ছি দেখো না, কাঁচামাল পরিষ্কার করার জন্য, বাত চুল্লি ঠান্ডা রাখার জন্য প্রচুর জল দরকার, ঠান্ডা স্বচ্ছ জল দরকার। যেটা কোথা থেকে পাচ্ছি? দামোদর, সুবর্ণরেখা, বরাকর, শঙ্খ, ব্রাহ্মণী,
খড়কাই, তেনুঘাট, মঞ্জিরা জলধার থেকে জল পেয়ে যাচ্ছে। পর্যাপ্ত বিদ্যুৎ দরকার, তাই তো? যন্ত্রপাতিটা চালাতে যে গেলে তো বিদ্যুৎ লাগবে, তাহলে বিদ্যুৎ কোথা থেকে পাচ্ছি দেখো। তাপবিদ্যুৎ কেন্দ্র কোথা কোথা? বোকারো, পত্রাতু, চন্দ্রপুরা, তালচের, দুর্গাপুর। জলবিদ্যুৎ কোথা থেকে পাচ্ছি? মাইথন, তিলাইয়া, পাঞ্চেত, হীরাকুদ থেকে বিদ্যুৎ পর্যাপ্ত পরিমাণে পেয়ে যায়। উন্নত পরিবহন ব্যবস্থা, রেলপথ, সড়কপথের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত। পূর্ব, দক্ষিণ পূর্ব, পূর্ব উপকূলীয়, পূর্ব মধ্য, দক্ষিণ পূর্ব রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত। এছাড়া 2, 5, 6, 23, 32, 33, 42, 43, 45, 78 এবং 99 নম্বর জাতীয় সড়কের সঙ্গে এটা যুক্ত। কাঁচামাল আমদানি রপ্তানি করা এবং ইস্পাতজাত দ্রব্য আমদানি রপ্তানি করা এবং বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি রপ্তানি করতে সুবিধা রয়েছে, তাই তো? বিদেশ থেকে কি করে তাহলে আনতে গেলে, বা বিদেশে ধরো যন্ত্রাংশ আমদানি করব, কিংবা শিল্পজাত দ্রব্য বিদেশে রপ্তানি করব, তার জন্য কাকে দরকার? বন্দরকে। তাহলে দেখো বন্দর আছে এখানে একাধিক, কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, বিশাখাপত্তনম। সমৃদ্ধ বাজার রয়েছে বিক্রি করার জন্য, মানে দ্রব্যগুলো, শিল্পজাত দ্রব্যগুলো বিক্রির জন্য বাজার রয়েছে। দেখো বাজার কোথায় তাহলে আছে না? বাজার দেখতে পাচ্ছ হুগলি, দুর্গাপুর, আসানসোল, জামশেদপুর, ঘাটশিলা, চাইবাসা, রাঁচি, হাতিয়া, ধানবাদ, ঝরিয়া, বোকারো। একটা বিরাট বড় শিল্পাঞ্চল কেন্দ্র, এগুলো প্রচুর চাহিদা রয়েছে শিল্পের, জাত দ্রব্যের, সে কারণে এখানে বিকাশ লাভ করেছে। সরকারি নীতি, অর্থাৎ সরকারের অনুদান রয়েছে। সরকার কি করছে না, এখানে তোমার অনুদান দেওয়ার জন্য বা মূলধন বিনিয়োগ করার জন্য ইস্পাত কারখানাগুলো গড়ে উঠেছে। ভারতের একমাত্র উপকূলীয় রাষ্ট্রায়ত্ত বৃহত্তম বা সর্বাধুনিক ইস্পাত কারখানা হলো বিশাখাপত্তনম। তাহলে বিশাখাপত্তনম কীরকম? বন্দর ভিত্তিক ইস্পাত কারখানা, মানে এর কাছে কি রয়েছে বলো তো? বন্দর। বিশাখাপত্তনম বন্দর রয়েছে, তাই তো? ভাইজাক এই যে গ্যাস দুর্ঘটনা হলো, তাই তো, স্টাইরিন গ্যাস লিক করলো, সেই বিশাখাপত্তনমে ইস্পাত কারখানা রয়েছে। এটি বন্দর ভিত্তিক কি ইস্পাত কারখানা, উপকূলীয় ইস্পাত কারখানা। স্বাধীনতা পূর্ব বেসরকারি ইস্পাত কারখানা হলো জামশেদপুর। তাহলে স্বাধীনতা পূর্বে বা বেসরকারি উদ্যোগের ইস্পাত কারখানা কোনটি? জামশেদপুর। এর আগেও বলেছি যে বেসরকারি উদ্যোগের বৃহত্তম ইস্পাত কারখানা জামশেদপুর, সরকারি উদ্যোগের বৃহত্তম ইস্পাত কারখানা ভিলাই। পূর্বে কে ছিল? বোকারো। আর অ্যালয় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর। হয়ে গেল, এটা ইস্পাত শেষ।